শুরুতেই আসছি, বিমল কুমার নন্দ আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন নৌসেনা কর্তা এবং সবথেকে বড় কথা 1971-এর যে আমরা বলি অপারেশন গাজী, পিএনএস গাজীর যে অপারেশন, তার সেই সময় তিনি সেই যুদ্ধ জাহাজে ছিলেন। স্যার, আপনার কি মনে হয় এই যে ক্রমাগত যুদ্ধের আস্ফালন, 4 দিনে নাকি কলকাতা দখল করে নেবে বাংলাদেশের লোকজন চলে এসে, তারপর আসাম, তারপর ত্রিপুরা, তারপরে বিহার, তারপরে উড়িষ্যা, আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে এখনো পর্যন্ত 2 দিন কেটে গেছে, দেখতে তো পাচ্ছি না, মনে হয় রিক্সা করে আসছে, হাতে টানা রিক্সা করে একটু সময় লাগছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা আসবে, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে, আমরা কি লালিপপ খাবো বসে বসে। মানে এই ধরনের, এটা কি নিছক এই ধরনের দেশ যখন জ্বলছে, দেশে যখন হিন্দুরা মরছে, তখন এই ধরনের ঠাট্টা তামাশার মানেটা কি? মানে এটা কি অজ্ঞতা? অনেকে আবার সেখানকার প্রাক্তন সেনাবাহিনীর কর্তা রয়েছেন, বিএনপি কিছু বয়স্ক নেতা রয়েছেন 70 ঊর্ধ্ব, তারাও এই ধরনের মজা করছেন, কি বলবেন আপনি? দেখুন, আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো ছোটরা অনেক সময় ভুল করে। এরা আমাদের কাছে অনেক ছোট। 1971 সালে যখন আমি এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য আমার নিজের জীবনকে পণ করেছিলাম, সুতরাং আমরা অনেক বড়, ওরা সবে শুরু হয়েছে ওদের জীবন। 1971 সালে তাদের শুরু জীবন। তো সেই হিসাবে ছোটরা অনেক সময় অনেক ভুল করে। আমরা বড়, আমাদেরকে খেয়াল রাখতে হবে ছোটদের বোঝানো। কারণ কি, ছোটরা অনেক সময় ভুলে যায় যে বড়র কতখানি ক্ষতি মানে অধিকার আছে এবং তার কতখানি শক্তি আছে। আমাদের ভারতবর্ষ প্রচণ্ড শান্তিপ্রিয় দেশ। এই দেশ প্রচণ্ড শান্তিপ্রিয়। আমরা কখনো আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যে আমরা আমাদের এই ভারতবর্ষ থেকে কোনো দেশকে আক্রমণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা যেমন শান্তিপ্রিয়, ঠিক তেমনি আমাদের যখন কেউ একটু খোঁচা দেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু বাঘের বাচ্চা। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। আজকে বাংলাদেশ যা করছে, আমার মনে হয় তারা ভুলে গেছে 1971 সালের যুদ্ধ, কারগিলের যুদ্ধ এবং সার্জিক্যাল স্ট্রাইক। আমরা বুঝিয়ে দিয়েছি ভারতবর্ষের কতখানি শক্তি আছে, কতখানি ক্ষমতা আছে। সেই জিনিসটা যদি তাদের মনে থাকতো, আমার মনে হয় তাহলে আজকে এত আস্ফালন তাদের হতো না। না, আমি যেটা বলছিলাম, কিছুক্ষণ আগে আমি তুলনামূলক আলোচনা দেখাচ্ছিলাম যে ভারতের কাছে কি আছে আর বাংলাদেশের কাছে কি আছে, কিন্তু এই জিনিসগুলো যেগুলো যতটুকু বা আছে, মানে এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভারতের কারগিল, সার্জিক্যাল স্ট্রাইক, একাধিক জিনিস চলছে, আমরা উরি অপারেশন দেখেছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যা কিছু রয়েছে, আমি জানি না যে এই মুহূর্তে যে দেশটা ডুবতে বসেছে, ঋণের দায় তো জর্জরিত, আদৌ তাদের সেই জিনিসগুলোকে তারা সচল রাখতে পেরেছে? সেনাবাহিনী তো চুপ করে রয়েছে, যারা এখনই সেনাবাহিনীতে রয়েছেন তারা কোনো কথা বলছেন না। অহেতুক মিথ্যা আস্ফালন রয়েছে এই কিছু বিএনপি, কিছু জামাত, কিছু ইউনুসপন্থী নেতাদের মধ্যে। হ্যাঁ, সত্যি কথা তাই। কারণ আজকে যারা এই আস্ফালন করছে, তারা আমার মনে হয় 1971 সালে যখন দেশটা স্বাধীন হয়, তখন তাদের হয়তো জন্মই হয়নি। তারা জানেনই না যে ইতিহাসটা কি। ইতিহাস ভুলে গেলে পৃথিবীতে কোনো দিন কোনো মানুষ বাঁচতে পারে না। ইতিহাস সবচেয়ে আগে। আমার মা বাবা তারা তো চলে গেছেন, কিন্তু ইতিহাস আমি কি তাদের ভুলতে পারি? ঠিক তেমনি ভারতবর্ষ কি করেছে বাংলাদেশের জন্য, সেটা বাংলাদেশকে সবসময় মনে রাখা উচিত। আমরা সবসময় মনে করি ছোট ভাই যা কিছু ভুল করছে সে করতে পারে, আমাদের দায়িত্ব তাকে সব জিনিসকে বুঝিয়ে দেওয়া যে তোমরা ভুল করছো। আমরা কিন্তু একটা জিনিস বলবো বাংলাদেশকে, যে আস্ফালন আজকে দেখানো হচ্ছে, যে সামরিক যারা ডিফেন্সের প্রাক্তন সৈন্য যারা, তাদের কথাগুলো আমি আজকে শুনলাম। আমিও একজন প্রাক্তন সৈনিক। আমি মনে করি যে আস্ফালন ওনারা দেখিয়েছেন, আমার মনে হয় অজ্ঞতার দরুন। অজ্ঞতা না থাকলে এত বড় কথা, বিশেষ করে প্রাক্তন সেনাদের মুখ থেকে আমার মনে হয়, কিন্তু আমার মনে হয় শুধুমাত্র অজ্ঞতা না, আমার মনে হয় এটার পেছনে কোনো চক্রান্ত রয়েছে, আসলে হিন্দু নিধনটাকে খবরের বাইরে বের করে দেওয়ার জন্য। যেহেতু পশ্চিমবঙ্গের মিডিয়া, অন্তত রিপাবলিক বাংলা, শুরু থেকেই খবর টানা দেখিয়ে আসছে, তো একটু খবরের ক্ষেত্রে দিগ্ভ্রান্ত করার জন্য এই ধরনের খবরকে জোর করে এই ধরনের ঠাট্টা তামাশার খবর বাইরে বের করে দেওয়া। আমি এই মুহূর্তে বলা হচ্ছে যে বড় ভাই হিসেবে ভারত সবসময় বুঝিয়েছে, সবসময় পাশে থেকেছে। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে বিপদের সময় প্রায় 1
কোটি ডিম যেখানে দেওয়া হয়েছে, 9 কোটি, সেই জায়গা দাঁড়িয়ে সেই ডিমটাকে নিয়ে গিয়ে ইউনুস প্রশাসন বাজারে গিয়ে চড়া দামে 180 টাকায় পেটিবি ডজন বিক্রি করেছে। আমি দীপ্তাশ্বর কাছে আসার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো, কারণ আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই ভারতের বিদেশ সচিব সেখানে বৈঠক শেষ করেছেন এবং সেই বৈঠক থেকে সব রকমভাবে খুব গঠনমূলক আলোচনা হয়েছে। কিন্তু যেটা এই মুহূর্তের বড় খবর আসছে, ব্রেকিং নিউজ দিয়ে রাখি, সেই বৈঠক থেকে এক্সক্লুসিভ যে তথ্য, বাংলাদেশকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে, একদম ওয়ার্নিং। হিন্দু অত্যাচার নিয়ে বাংলাদেশকে একদম কড়া বার্তা ভারতের বিদেশ সচিবের, হিন্দু নিধন নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি এবং বাংলাদেশকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি করেছে বাংলাদেশ, কি করতে পেরেছে, রীতিমতো রিপ্লাই দিতে হবে বাংলাদেশকে, একদম লিখিতভাবে জবাব দিতে হবে যে আমরা এই করেছি, এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এবং যদি আর একটাও করে ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু এর পরিণতি মারাত্মক হবে। রীতিমতো বৈঠক থেকে সূত্র মোতাবেক আমরা এমনই খবর পাচ্ছি। আমি আসবো, দীপ্তাশ্ব যশ আমাদের সঙ্গে রয়েছেন। মারাত্মক বার্তা, চূড়ান্ত হুঁশিয়ারি ভারতের। যদিও বলা হয় যে বড় ভাই সবসময় পাশে থাকে এবং আমরা বলি যে বাবা বাবাই হয়, ছেলে ছেলেই হয়, যাকে জন্ম দিয়েছে, যাকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু এই যে বার্তা, অনেকেই বলছেন যে ভারত কবে পদক্ষেপ নেবে। আমার মনে হয় যে ভারতের স্টেপ নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, আজকে সামান্য একটা ট্রেলার মাত্র। ভারতের একটা কথা বলি যে বাংলাদেশ মানে ভারতের কাছে প্রতিবেশী না হলে বাংলাদেশের ভূমিকা এতটাই অকিঞ্চিতকর ভারতের অর্থনীতির ম্যাপে যে ভারতের কোনো অ্যাকশন নেওয়ারও দরকার পড়বে না। বিশ্বাস করো স্বর্ণালী, রিঅ্যাকশানেই দেশটা মরে যাবে। যে আজকে অনেকে বলছে যারা এখন ওখানে এই বিভিন্ন উপদেষ্টা হয়ে বসেছে বা এই বিএনপি এরা অনেকে নাকি 71-এর যে বাস্টার্ড চাইল্ড যাদের বলা হয় যে তারা বা তাদের বংশধর। আমি সে কথা বলছি না, আমি ওইভাবে জেনারেলাইজ করতে চাই না, কিন্তু বাংলাদেশকে একটা জিনিস বুঝতে হবে যে একটা হিন্দিতে কথা আছে অকাদ, যে নিজের ক্ষমতার সীমার মধ্যে থাকা ভালো, যে সেই সীমার বাইরে বেরিয়ে গেলে তখন কিন্তু বিপদ হতে পারে। আজকে দেখো বাংলাদেশের যেটা সবথেকে বড় বিজনেস কংগ্লোমেরেট বেক্সিমকো, যেখানে ওদের গার্মেন্টস সেক্টরে প্রায় 159খানা কোম্পানি আছে, বেক্সিমকো উঠে যাওয়ার অবস্থা, সেখানে জনতা ব্যাংক তারা দেউলিয়া হয়ে যাওয়ার জায়গা, মাইনে দিতে পারছে না শুনছি। লাস্ট মান্থ থেকে এই মাসে, লাস্ট মান্থে ছিল 15%, মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষে সেটা গিয়ে দাঁড়াবে 20%। দীপ্ত, সেরকম ভাবে চললে তো তাহলে ব্যাংকে যেগুলো যারা গচ্ছিত যারা অর্থ রেখেছেন সেই অর্থ তারা প্রয়োজনে বার করতে পারবেন না, তুলতে পারবেন না। আমি বলছি মানে আরো কি করব অবস্থা আমি বলছি। মানে বিদ্যুতে আমরা 5000 কোটি টাকা ভারতবর্ষ প্রায় পায়, সেটা তো আমরা সবাই জানি। এটা আমি বিভিন্ন ফুড এক্সপোর্টার যারা, তাদের কাছ থেকে আমার প্রাপ্ত তথ্য যে কাঁচা সবজি আমরা যেটা বেচেছি, আলু এবং কাঁচা সবজি, অন্য চাল বা ইত্যাদি নয়, কাঁচা সবজির জন্য আমাদের পাওনা হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। সেটা ওরা দিতে পারছে না, এই জন্য নয় যে ওরা দিতে চাইছে না, ওরা দিতে পারছে না কারণ ওদের ব্যাংকে সেই পরিমাণ ডলার নেই, অর্থাৎ ফরেক্স রিজার্ভ প্রায় শেষ, ওরা টাকা দিতে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।